গত দুদিন ধরে এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে ইশরা। কখন অপেক্ষার অবসান ঘটিয়ে আয়ান আসবে। অভিমান বড্ড কষ্টদায়ক, যখন তখন একজনের মনকে ভেঙে চুরমার করে দিতে পারে। ইশরার মনের কোণেও জমে আছে হাজারো অভিমান, শুধু আয়ানের জন্য। হঠাৎ সেদিন আয়ানের রেগে যাওয়ার কারণ বুঝতে ব্যর্থ হলো ইশরা। মেঘের কথাতে নাকি মেঘের আশাতে? একজন মানুষ নিজের ইচ্ছেতে আসলে তাকে তো বের করে দেওয়া যায় না, সে যদি জন্ম জন্মের শত্রুও হয়। ভেবেছিল রেগে যখন গেছে হয়তো নিজের রাগ কমিয়ে একটু পর আবার ফিরে আসবে, কিন্তু আর এলো না। ইশরার ভাবনার মাঝে ভেতরে ঢুকে এলো তিথি আর তমনা। আজ ইশরাকে রিলিজ করে দেওয়া হয়েছে, কিন্তু আয়ান আসেনি, তাই রিসেপশনে বিল পে করতে গিয়েছিল। ইশরার পরনে থাকা হসপিটালের ড্রেস চেঞ্জ করে একটা ঢিলেঢালা ফ্রক পরিয়ে দিল। তারপর আবার আয়ানকে নাম্বারে ডায়াল করতে লাগলো। পরপর 5 বার ডায়াল করার পরেও রিসিভ হলো না। ছেলের দায়িত্ব জ্ঞানহীনতা দেখে কপাল চাপড়াতে ইচ্ছে করছে তিথির। কেন তখন রৌদ্র জুবায়ের আর আজাদ আহমেদকে বাড়ি পাঠিয়ে দিল? কেন বলতে গেল তারা পারবে? হতাশা হয়ে ইশরার পাশে বসে পড়ল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা ইশরা, আয়ানকে ফোনে অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু রিসিভ করলো না। কেমন দায়িত্বহীন সেটাই ভাবছি। আর তোর বাবা শ্বশুরকেও বাড়ি পাঠিয়ে দিলাম, এদিকে তোকেও ডিসচার্জ করলাম। এই কেবিনেও তো অন্য পেশেন্ট আসবে। একটু কষ্ট করে আস্তে আস্তে আমাদের সাথে চল। ইশরা কোনো কথা বলল না। হাত বাড়িয়ে তিথির হাত থেকে ফোনটা নিজের হাতে নিয়ে নিল। কল লিস্টে চেক করে আয়ানের নাম্বারের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। উপরে থাকার কারণে কষ্ট করে আর খুঁজতে হলো না। একবার ফোন করলো, কিন্তু রিসিভ হলো না। টেক্সট লিস্টে গিয়ে আয়ানের নাম্বারে একটা মেসেজ সেন্ড করলো। কিছুক্ষণ পর রিপ্লাই আসলো, কিন্তু ইশরা সিন করলো না। আবার কলও এলো, রিসিভ করলো না। ফোনটা সাইলেন্ট করে পুনরায় ফোনটা তিথির হাতে ধরিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল ইশরা। সবে শাওয়ার নিয়ে বেরিয়েছে আয়ান, শরীরে পেঁচানো ভেজা টাওয়াল। কাবার্ড খুলে ট্রাউজার আর টি শার্ট বের করে চেঞ্জ করে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করতে নিলে পেছন থেকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল। দুদিন ধরে ফোনটা সাইলেন্ট মোডে আছে, যার কারণে রিংটোনের আওয়াজ শোনা যাচ্ছে না। হেয়ার ব্রাশটা রেখে ফোনটা হাতে নিল সে। অন করতেই 5 মিসড কল লেখাটা জলজল করে উঠল। কল লিস্টে চেক করলো, তিথি ফোন করেছে। দীর্ঘ শ্বাস নিয়ে ফোনটা রেখে দেওয়ার আগে আবার বেজে উঠল। এবারও রিসিভ করলো না। কল বাজতে বাজতেই কেটে গেল। পরক্ষণে কিছু একটা মনে করে সাইলেন্ট মোড থেকে নর্মাল মোড করে নিল। আবার দ্রুত পায়ে আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎ ফোনের টুংটাং শব্দে ফোনটা হাতে নিল। তিথির ফোন থেকে মেসেজ এসেছে। বিরক্তি নিয়ে মেসেজ সিন করলো, কিন্তু মেসেজটা সিন করলে বিরক্তির বদলে মাথায় রাগ চাড়া দিয়ে উঠল। সাথে সাথে কয়েকটা মেসেজ করলো, কিন্তু রিপ্লাই আসলো না। ফোন করলো, তাও রিসিভ হলো না। ইচ্ছে করছে নিজের চুল টেনে ছিঁড়তে। অবশেষে না পেরে দ্রুত পায়ে হনহন করে বেরিয়ে গেল আয়ান। চুলের পানি কপাল গড়িয়ে পরনের জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে হুঁশ নেই তার। মেসেজে লেখা ছিল, আয়ান, ডাক্তার আমাকে একটু আগে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে। এখন অযথা হসপিটালে বসে থাকার কোনো মানেই হয় না। তার উপর 2 দিন আমি মিসিং। ডাক্তার আমাকে 1 সপ্তাহ নড়াচড়া করতে বারণ করেছে, তাই আমি নড়াচড়া করতে পারবো না। 15 মিনিট সময় দিলাম। এই সময়ের মধ্যে যদি আসতে না পারেন তাহলে আমি মেঘকে ফোন করব। মেঘ এসেই না হয় আমাকে কোলে করে বাড়ি পৌঁছে দিবে। ঘুমের মধ্যে নিজেকে পাখির মতো লাগছে ইশরাকে। নিজের ইচ্ছেটা পূরণ হচ্ছে। হাত দুটি পাখিদের মতো মিলতে পারছে না, কিন্তু যতই হোক মানুষ তো আর পাখির মতো উঠতে পারে না। অনেক দিনের ইচ্ছে ছিল পাখির মতো উড়ার। স্বপ্নের মাঝে এমন একটা ইচ্ছে পূরণ হতে চলেছে, তাই নিজের ঘুম নষ্ট করে এমন স্বপ্ন মিস করতে চায় না ইশরা। ঘুমের মাঝে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখে। প্রথমে চোখ খুলে চাইল না, কিন্তু পরে পানির মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। কৌতূহল মেটাতে পিটপিট করে চোখ খুলে তাকালো ইশরা। চোখ খুলতেই আয়ানের বিরক্তি মাখা মুখটা ভেসে উঠল। চারপাশে তাকিয়ে বুঝতে পারল আয়ান তাকে কোলে নিয়ে হাঁটছে। হসপিটালে করিডোরে তেমন কাউকে দেখা যাচ্ছে না। আয়ান নিজের মতো করে সামনের দিকে এগিয়ে চলেছে। ইশরার দিকে একবারও তাকাচ্ছে না। নিজের হাত 2 হাত দিয়ে আয়ানের গলায় জড়িয়ে ধরল। ঠোঁট উঁচু করে টুস করে আয়ানের গালে চুমু খেতে গেল। জ্ঞান ফেরার উপস্থিতি অনুভব করে ইশরার দিকে তাকাতে হয়ে গেল উল্টোটা। ঠোঁটে ঠোঁট স্পর্শ করল। সাথে সাথে থেমে গেল আয়নের পা। চোখ দুটো স্থির হয়ে রইল ইশরার মুখের উপর। আয়ন এমন বিহেভে লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। চাইল কি করতে, আর কি হলো কি। চোখ জোড়া নামিয়ে আয়নের বুকে মুখ গুজল।
ইস্টার পাগলামি দেখে হাসলো আয়ান। সামনের দিকে হাঁটা দিল আর বলল, এর জন্য বুঝি মেঘকে ফোন করে আসতে বলতে চেয়েছিলে? আমি মোটেও মেঘকে আসতে বলিনি। আমি তো জাস্ট আপনাকে আনার জন্য টেকনিক ইউজ করেছি। আয়ানের বুকে থেকে মাথা তুলে ইশরা বলল, কিসের টেকনিক? কিসের আবার? আপনাকে এখানে আনার। ডাক্তার আমাকে বেশি নড়াচড়া করতে বারণ করেছে। এই 3 তলা থেকে নিচতলা আমার পক্ষে নামা সম্ভব নয়। আপনাকে ফোন করলাম কিন্তু রিসিভ করলেন না। অবশেষে বাধ্য হয়ে ওই রকম মেসেজ সেন্ড করলাম। তাই বলে আপনি এই ধরনের ড্রেস আর চুল ভালোভাবে না মুছিয়ে চলে আসবেন? বড় অদ্ভুত আপনি। মুচকে হাসি দিয়ে ইশরা বলল, হ্যাঁ, আমি ওদিকে ড্রেস চেঞ্জ করি, চুল মুছি, আর এদিকে আমার বউ আরেকজনে নিয়ে যাক। আয়নের এমন উদ্ভট কথা শুনে ঠোঁট চেপে হাসল ইশরা, যে হাসিতে কোনো শব্দ নেই। আগে থেকে গাড়িতে তিথি আর তমনা বসেছিল। আয়ান আর ইশরাকে আসতে দেখে দরজা খুলে নেমে গেল তিথি। আয়ান ব্যাক সিটে তমনা আর তিথির মাঝে ইশরাকে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। লুকিং গ্লাসে ইশরার ক্লান্তি মাখা মুখটা দেখে ড্রাইভ করতে মন দিল। গাড়ি থামান, থামান, প্লিজ প্লিজ গাড়ি থামান, এক প্রকার চেঁচিয়ে বলল ইশরা। ইশরার এমন চিৎকার শুনে গাড়ি ব্রেক করলো আয়ান। সবাই ভ্রুকুচকে ইশরার দিকে তাকিয়ে আছে। ইশরা সেদিকে তোয়াক্কা না করে জোরে জোরে বলল, ও মা, ওই দেখো ফুচকাওয়ালা, চলো না ফুচকা খাই। বেশি না, মাত্র 1 প্লেট। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখন এই অবস্থায় ফুচকা খাবি? এসব খেলে বেবির সমস্যা হবে। আবার মেডিসিন খেলে তাও কাজ করবে না। ও মা, মাগো, বেশি না, মাত্র 1 প্লেট। এখন তো বেবির বয়স মাত্র 6 মাস, কিছু হবে না প্লিজ। একদম না, 6 মাসে অনেক কিছু হয়। আরও 4 মাস যাক, তারপর মন ভরে খাস। মন খারাপ করে বসে রইল ইশরা। আয়ান একবার ইশরার দিকে তাকিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল। ফিরে এলো হাতে একটা প্যাকেট নিয়ে। ইশরার দিকে এগিয়ে দিল প্যাকেটটা। গোমরা মুখ করে প্যাকেটটা খুলতে উচ্চস্বরে হেসে দিল ইশরা। আয়ান ফুচকা নিয়ে এসেছে, কিন্তু পরক্ষণে আবার মনটা খারাপ হয়ে গেল। আয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি অনেক পচা। ফুচকা এনেছেন, টক কোথায়, ঝাল কোথায়? হ্যাঁ, এটাকে ফুচকা বলে না, আটা বলে। খেতে হবে না, এদিকে দাও। সাথে সাথে ইশরা অন্য পাশে ফিরিয়ে খেতে লাগলো। এর জন্যে বলি, যাওয়ার আগে ফুচকা কেন নিয়ে এলো? ফাজিল ছেলে। 2টো ফুচকা খেয়ে রেখে দিল। শুকনো ফুচকা খাওয়া যায় নাকি? তারপর আবার মন খারাপ করে বসে। আয়ান তখন ফুচকা ধরিয়ে দিয়ে আবার কোথায় জানি চলে গেল। ঘণ্টাখানেক পর ফিরে এলো হাতে ডাব নিয়ে। ইশরার দিকে এগিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল, কিন্তু ড্রাইভ করলো না। এর মধ্যেই কয়েকজন সেলসম্যান বড় বড় কার্পেট এনে তাদের গাড়ির উপরে সেট করে দিয়ে চলে গেল। এত কার্পেট যা দিয়ে একটি বাড়ি ঢেকে দেওয়া সম্ভব। কৌতূহল দমাতে অনেকবার আয়ানকে জিজ্ঞাসা করল তিথি, কেন কার্পেট এনেছে? কিন্তু কিছু বলেনি আয়ান। চুপ করে শুধু ড্রাইভ করেছে আর ইশরার গোমরা মুখে ডাব খাওয়ার দৃশ্যটা দেখেছে। বাড়িতে ফিরতেই শুরু হয়ে গেছে আয়ানের পাগলামি। ইশরাকে রুমে শুয়ে দিয়ে কার্পেট দিয়ে পুরো বাড়ি ঢেকে ফেলেছে। তখন হয়তো রাত 9টার বেশি বাজে। দৃষ্টিপাত করেনি সেদিকে, কিংবা সকালের জন্য অপেক্ষা করেনি। ড্রয়িং রুম থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত ইশরা শুধু তাকিয়ে তাকিয়ে সবটা দেখেছে। কিছু বলতে পারেনি। বললেই হয়তো আবার কয়েকটা ঝাড়ি খেতে হবে। ক্লান্তি মাখা শরীর নিয়ে রুমে প্রবেশ করলো আয়ান। আয়ানের প্রবেশে শোয়া থেকে উঠে বসলো ইশরা। আয়ানের কাঁধে মাথা রেখে শুরু হলো তার আরেক পাগলামি। এই রাত দুপুরে শাওয়ার নেবে ইশরা, কিন্তু আয়ান কিছুতেই দেবে না। শাওয়ার নিতে ঠান্ডা লেগে যেতে পারে। তাই ইশরা শর্ত দিয়েছে, নিজের হাতে চেঞ্জ করিয়ে দিতে হবে, না হলে শাওয়ার নিবেই নিবে। এখন আয়ান পড়েছে মহা বিপদে। বিরক্তি মাখা মুখ নিয়ে কাবার থেকে একটা টি-শার্ট আর প্লাজো বের করে ইশরার হাতে ধরিয়ে দিল। এই ড্রেসগুলো কিনতেই সেদিন আয়ান বেরিয়েছিল। পরে বাড়ি ফিরে কাবার্ডে গুছিয়ে রেখেছে। লজ্জা করে না একটা ছেলের হাতে ড্রেস চেঞ্জ করতে চাইছো? হসপিটালে অ্যাডমিট হয়ে নাকি বিয়ের পর সেই জ্ঞানটুকুও লোপ পেয়েছে? তাছাড়া ডাক্তার তোমাকে নড়াচড়া করতে বারণ করেছে, ড্রেস চেঞ্জ করতে নয়। একদম বাজে কথা বলবেন না। আমি আপনাকে চেঞ্জ করিয়ে দিতে বলেছি। কই, আমার তো কিছু মনে পড়ছে না। আমি আমার হাজব্যান্ডকে বলেছি। তাহলে আপনার গা জ্বলছে কেন? ইচ্ছে হলে চেঞ্জ করিয়ে দিন, নয়তো ফোনটা এগিয়ে দিন। মেঘকে ফোন করে এখানে আসতে বলি। একটু ভেবে আবার ইশরা বলল, আচ্ছা আয়ান, আপনার কাছে মেঘের কন্ট্যাক্ট নাম্বার আছে? আমি নাম্বারটা একদম ভুলে গেছি। না থাকলে সমস্যা নেই, মাকে ফোন করে নিয়ে নিই। ভ্রু কুচকে তাকিয়ে বলল, একদম খুন করে ফেলবো মেঘের নাম এই মুখে আনলে। এই মুখে শুধু আয়ান নাম থাকবে। মুখে কেন, সব জায়গায়। রাগী দৃষ্টি নিয়ে আয়ান বলল,
বলে টান মেরে হাত থেকে জামা কাপড় নিয়ে চেঞ্জ করাতে লাগলো। আয়ান রাগে রাগে মুখটা দেখে ইষ্টা বেশ এনজয় করছে। আবার বিরক্তি আর লজ্জা দুটোই পেয়েছে আয়নের দুষ্টুমিতে। মুখ ফুটে কিছু বলেনি, শুধু সহ্য করেছে, নয়তো আয়ান আরও দুষ্টুমি করবে। আয়ান শুধু ড্রেস চেঞ্জ করেই দেয়নি, মাঝে মাঝে ইষ্টার কথার তৃপ্ততে দুষ্টুমিও করেছে। ইষ্টাকে বেডে বসিয়ে দিয়ে পাশে বসলো আয়ান। ইষ্টার দুগালে নিজের হাত রেখে বলল, আমি বারবার তোমার সাথে কত বাজে বিহেভ করেছি। প্রেগনেন্ট অবস্থায় বেড দিয়ে পিটিয়েছি, মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছি, হসপিটালে একা রেখে চলে এসেছি, আর যায়নি। তারপরও তুমি আমার উপর একটুও কেন রাগ করনি? আমি যখন অন্যায় করব তুমি রাগ করবে, আমাকে প্রচুর বকবে, না হলে নিজের কাছে নিজেকে বড্ড ছোট মনে হয়। আমি সবটা জানি আয়ান, আপনি কেন আমাকে মেরেছেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন, হসপিটালে রেখে এসেছেন, সবটা। ফ্ল্যাশব্যাক। আয়ান বেরিয়ে যাওয়ার পর আস্তে আস্তে উঠে বেডে হেলান দিয়ে বসে পড়ল ইষ্টা। এতক্ষণে মেঘও ইষ্টার পাশে এসে বসেছে। মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল ইষ্টা, কি দরকার ছিল মেঘ আয়ানকে এভাবে বলার? জানি না তোমার এমন কথায় মুখ ভার করে কোথায় বসে আছে, ভালো লাগে না, বিরক্তি নিয়ে ইষ্টা বলল। লাইক সিরিয়াসলি ইষ্টা, তুই এখনও আয়নের কথা ভাবছিস? ওর মতো একটা ছেলের সাথে সারা জীবন কাটাতে চাস? আমি সত্যি বিলিভ করতে পারছি না। জাস্ট শাট আপ মেঘ। আমি আয়নকে ভালোবাসি, ওর সম্পর্কে তুমি একদম বাজে কথা বলবে না। আয়ন ভুল করেছিল আর সে তার ভুল বুঝতে পেরেছে, সংশোধন করার চেষ্টা করেছে। তাই আমি আমার হাজব্যান্ডের সম্পর্কে কারো মুখে কোনো বাজে কথা শুনতে চাই না, চেঁচিয়ে বলল ইষ্টা। ইশরা, একসময়ে তোর আর আমার বিয়ে হওয়ার কথা ছিল, সে কথা তুই ভুলে যাচ্ছিস? জিজ্ঞাসু দৃষ্টিতে আয়ান বলল, বিয়ে তো হয়নি। ইশরাকে বিয়ে করার জন্যই তো এত বড় নাটক সাজিয়েছিলি, কিন্তু দেখ তোর ইচ্ছে পূরণ হলো না। রুমে ঢুকতে ঢুকতে তমনা বলল, মানে? অবাক হয়ে ইশরা বলল। তমনাকে ভেতরে আসতে দেখে ভয় পেয়ে গেল মেঘ। মেঘ যতদূর জানে তমনা বাড়ি ফেরার জন্য বেরিয়েছিল, তাহলে এখানে এলো কিভাবে? তমনা ফোন ফেলে গিয়েছিল, সেটা নিতে এসে আয়নকে এভাবে হনহন করে বেরোতে যেতে দেখে তখনই সন্দেহ হয়েছিল, তাই তাড়াহুড়ো করে চলে এলো। তারপর তমনা ইষ্টাকে সব খুলে বলল। রৌদ্র জুবাইর যে আয়ান আর মেঘকে একসাথে দেখেছিল, কি কি কথা বলেছিল, কিন্তু ভিডিওটা ব্যাপারে কিছু জানে না, তাই বলতে পারল না। ইষ্টা তমনার মুখ থেকে কথাগুলো শুনে মেঘের ফোনটা হাতে নিয়ে গ্যালারি চেক করে ভিডিও বের করলো। ইষ্টা মেঘের পাসওয়ার্ড জানে, তাই সমস্যা হলো না। ভিডিওটা দেখে ইষ্টা নিজেও থমকে গেল, নিজেও জানে না এই ভিডিওটা কে করছিল। মেঘকে ঠাস ঠাস দুটো চর দিয়ে কেবিন থেকে বের করে দিল বর্তমানে। কিন্তু জানেন কি আয়ান, আপনি আমাকে বিশ্বাস করতে পারেননি। যদি এক বিন্দু বিশ্বাস করতেন তাহলে আমাকে এসে সরাসরি প্রশ্ন করতেন। আমি জানি না আপনি পুরো ভিডিও দেখেছেন কি না, মনে হয় দেখেননি, আর সাউন্ডও শোনেননি। তবুও বলছি, সেদিন মেঘের সাথে আমার তেমন কিছু হয়নি। মেঘের অমন বিহেভে আমি প্রায় বিয়েটা নাকচ করে দিয়েছিলাম, কিন্তু বাবার সম্মানের কথা ভেবে আবার রাজি হয়েছিলাম। আর তার ভিতরেই আপনি আমাকে তুলে এনে বিয়ে করে নিলেন। একটা দীর্ঘশ্বাস নিয়ে ইশরা বলল। আর রাগের কথা বলছেন? আমি আপনার উপর একটুও রেগে নেই আয়ান, মনের কোণে শুধু অভিমান জমে আছে। আমি ভাবতে পারিনি একজন বাইরের লোকের কথায় আপনি আমাদের ছোট্ট আয়রাকে অস্বীকার করবেন। সত্যি তো? আয়ান একবারও ইশরাকে জিজ্ঞাসা করেনি, তাহলে কি ইশরার কথাটাই ঠিক? আয়ানের বিন্দু মাত্র বিশ্বাস নেই নিজের ভালোবাসার উপর। আয়ান ইশরার গাল থেকে হাত সরিয়ে নিল। ইশরার মাথাটা নিজের বুকে রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সরি ইস্যু পাখি, আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। সারা জীবন আমার ইস্যু পাখি আর আয়রা সোনাকে এইভাবেই আমার বুকে আগলে রাখবো। সেটাই যেন হয় আয়ান। আয়রা আমার সতীত্ব, ওকে দিয়ে আমি মাতৃত্বের স্বাদ নিচ্ছি। আয়রার দিকে পরিচয় নিয়ে প্রশ্ন তোলা মানে আমার সতীত্বের উপর আঙ্গুল তোলা। আর একজন নারী কখনো তার সতীত্বের কলঙ্ক সহ্য করতে পারে না। এমন যদি কোনো আবার রিপিট হয় তাহলে সেই দিনই আপনার সাথে আমার শেষ দিন। আয়ান আর কথা বাড়ালো না, ইশরাকে কোলে তুলে বেডে শুয়ে দিল। দরজা লক করে লাইট অফ করে ইশরার পাশে শুয়ে পড়ল। ইশরার মাথাটা নিজের বুকে রেখে হাত বুলিয়ে দিতে লাগলো। বাড়ি ফেরার পরে ইশরাকে জোর করে হালকা খাবার খাইয়েছিল। আর ইশরার কথাগুলো শুনে আয়ানের খাওয়ার ইচ্ছে একেবারে চলে গেছে। কথায় আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় আর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে কেটে গেছে 2 মাস, বদলে গেছে সব কিছু। ইশরার এখন 8 মাস চলছে। আগের তুলনায় পেট অনেকটা বেড়ে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে।
নিজের বর্তমান অবস্থা দেখে ইশরা মাঝে মাঝে মন খারাপ করে বসে থাকে। আবার আয়রার কথা ভাবলে সব মন খারাপ দূর হয়ে যায়। আয়ানকেও প্রচুর পরিমাণে বিরক্ত করেছে। মাঝরাতে বেলকনিতে গিয়ে বসে থাকে। এটা খাবো ওটা খাবো বলে আবদার করে, আর আয়ান সব আবদার পূরণ করার চেষ্টা করেছে। আয়ান এখন যথেষ্ট পরিমাণে সেন্সিটিভ ইশরা আর আয়রার ব্যাপারে। কোথাও যেতে চাইলে আয়ান নিজে গিয়ে জায়গা পরখ করে আসবে, তারপর ইশরাকে কোলে করে নিয়ে যাবে। বর্তমানে ইশরা একা বেডে হেলান দিয়ে ফল খাচ্ছে। আয়ান ইশরার আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট আনতে গেছে। ডাক্তার মাসে 2 বার আলট্রাসোনোগ্রাফি করতে বলেছে, সেখানে আয়ান 4 বার করছে। যাওয়ার আগে ফল কেটে এনে দিয়েছে আর বলেছে শেষ করে ঘুমিয়ে পড়তে। ইশরা এখনও ফল খাওয়া শেষ করতে পারেনি, ঘুম তো দূরের কথা। কয়েক টুকরো ফল চিবিয়ে প্লেটটা ঠেলে দূরে রেখে শুয়ে পড়ল। ঘুমন্ত অবস্থায় কেউ যেন ইশরাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কোথায় জানি পড়েছিলাম, বেশিক্ষণ ঘুমন্ত মানুষের মুখের দিকে তাকিয়ে থাকলে ঘুম ভেঙে যায়। ইশরার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। পিটপিট করে চোখ খুলে তাকাতেই সামনে আয়নের গম্ভীর মুখটা স্পষ্ট দেখতে পেল। কিছু না বলে রিপোর্টটা হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে আয়ন। রিপোর্টে এখনও বেবির পজিশন অনেকটা আগের মতোই আছে, পুরোপুরি নর্মাল হয়নি। রিপোর্টটা টেবিলের উপর রেখে পেটে হাত রেখে পাশে ফিরে শুয়ে রইল। কিছুক্ষণ পরেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। কোমরে কারো ঠান্ডা স্পর্শ আর গলায় কারো ঠোঁটের স্পর্শ প্রকট আকার ধারণ করলো। ইশরার কানের কাছে মুখ এনে বিড়বিড় করে বলে উঠল, আই লাভ ইউ সুপাখি, চিন্তা করো না, এখন আরও 2 মাস বাকি আছে, দেখবে রিপোর্ট আরও নর্মাল হয়ে যাবে। কোনো কথা বলল না ইশরা। সে গভীর ভাবনায় বিভোর। সত্যি কি সব ঠিক হয়ে যাবে? তাও আবার এত সহজে? আয়ান বুঝতে পারল ইশরার মনের অবস্থা। ইশরাকে পাজা কোলা করে নিয়ে বেলকনির দিকে পা বাড়ালো। দোলনায় বসিয়ে দিয়ে পাশে বসে পড়ল আয়ান। ইশরার মাথাটা কাঁধে রেখে ব্যস্ত হয়ে পড়ল চন্দ্র বিলাপ করতে। চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়েছে ইশরার মুখে, আর আয়ান ইশরার সেই স্নিগ্ধ মুখটা দেখছে। আয়ান ইশরার জন্য নিচে খাবার আনতে গেছে, আর ইশরা শাওয়ার নিয়ে সবে বেরিয়েছে। মাথায় টাওয়াল পেঁচিয়ে বেডে বসতে চোখ পড়ল ড্রেসিং টেবিলের আয়নায়। আজ কতদিন পর আয়নাতে নিজেকে দেখছে তার হিসেব নেই। ইশরা আস্তে আস্তে উঠে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেল। পেটটা আগের থেকে অনেকটা বেড়েছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। পরনের জামাটা শরীরের সাথে লেপ্টে রয়েছে, শরীরে বিন্দু বিন্দু পানি। ইশরা কাবার্ড খুলে একটা ইঞ্চি ফিতা বের করে পেটের আয়তন মাপতে লাগলো। এর মধ্যে খাবার নিয়ে রুমে হাজির হলো আয়ান। ইশরার এই ধরনের পাগলামিতে শব্দ করে হেসে দিল সে। হাসির শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছন তাকে আয়ানকে দেখে মাথা গরম হয়ে গেল ইশরার। সাপের মতো ফুঁসতে ফুঁসতে বলল, আপনি তো সব সময় আমার পাশে থাকতে চান, তাই না আয়ান? কষ্ট করে প্রেগনেন্ট হয়েছে আমি, আর 2 মাস পর যখন আমার লিভার পেইন উঠবে তখন আপনার ডেলিভারি করব। তারপর দেখা যাবে। এই হিংলি বিংলি দাঁতগুলো কোলগেটের অ্যাড দেয় নাকি ছাদে রোদে দেওয়া থাকে। জীবনে কখনো শুনেছ ছেলেরা প্রেগনেন্ট হয়, লেবার পেন উঠে, কিংবা ডেলিভারি করা হয়? এই ধরনের উদ্ভট কথাবার্তা তোমার মতো পাগলির মাথায় একদম ঘুরে। পেছন থেকে ইশরাকে জড়িয়ে ধরে আয়ান বলল, কেন হবে না? একটু থেমে ইশরা আবার বলা শুরু করলো, আচ্ছা আয়ান, যদি ছেলেরা প্রেগনেন্ট হতো, 9 মাস সন্তানকে গর্ভে ধারণ করত, পেনের যন্ত্রণা সহ্য করতে হতো, তাহলে তারা কখনো কোনো মায়ের সাথে বাজে বিহেভ করতো না। হাজারো বৃদ্ধাশ্রম আজ শূন্য পড়ে থাকতো। স্বামী তার স্ত্রীর কষ্টটা অন্তত বুঝতে পারত। আয়ানের হাতের উপর হাত রেখে ইশরা বলল। কথাগুলো বলতে বলতে মন খারাপ হয়ে গেল ইশরার। আয়ানের দুষ্টুমিতে বলা একটা কথা এভাবে যে রিয়েক্ট করবে ইশরা, সেটা আয়ানের ধারণার বাইরে ছিল। তবে ইশরার কথাটা কোনো অংশে ফেলে দেওয়া যায় না। সত্যি যদি এমন যন্ত্রণা পুরুষ জাতি সহ্য করত, তাহলে এই পৃথিবীটা আনন্দে ভরে উঠত। কোনো বৃদ্ধার আশ্রয় বৃদ্ধাশ্রমে হতো না। দরজার দিকে তাকিয়ে তার সন্তানদের আসার জন্য অপেক্ষা করতে হতো না। অপেক্ষা করতে করতে আঁচলের মধ্যে চোখের অশ্রু মুছতে হতো না। পৃথিবীটা বড়ই অদ্ভুত। আজকাল মানুষ তার নিজের রক্তের সম্পর্ককে অস্বীকার করছে। যে এই পৃথিবীর আলো দেখিয়েছে তাকে আজ অন্ধকারে থাকতে হচ্ছে। গিরিগিটির মতো বারবার নিজের রূপ বদলাচ্ছে। এরাই হয়তো স্বার্থপর মানুষ। আয়ান ইশরার মন খারাপ বুঝতে পেরে কথা ঘোরালো। আয়নাতে দেখো, আজ তোমাকে কতটা কিউট লাগছে। আমি তো দেখে একদম ফিদা হয়ে গেছি। হয়েছে হয়েছে, আর আমার মন ভালো করতে মিথ্যা কথা বলতে হবে না। আমি নিজেই দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছি। মুখ কালো করে ইশরা বলল, আমি কখন বললাম তুমি সুন্দর হয়েছ? আমি বলেছি কিউট হয়েছ। কিউট আর সুন্দর একই, পার্থক্য কোথায়? একদম ভুল। কিউট আর সুন্দরের মধ্যে অনেক পার্থক্য।
সুন্দর মানে দেখলে বারবার ছুতে ইচ্ছে করে, মনকে আকৃষ্ট করে এমন। আর কিউট মানে গোল গোল মিষ্টি মিষ্টি টাইপের, যাদের দেখলে আদর করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। আর তুমি হচ্ছ একদম সেই টাইপের। আর এখন তো তুমি মোটু হয়ে একদম নাদুস নাদুস গুলো হয়ে গেছো। ইস্টার গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল আয়ান। মিথ্যা কথা, বিশ্বাস হচ্ছে না বুঝি? ঠিক আছে, আগে খেয়ে নাও, পরন্ত বিকেলে দেখাচ্ছি কেমন। ইস্টা আর কোনো কথা বাড়ালো না, মাথা নাড়ালো, যার অর্থ ঠিক আছে। বেডে গিয়ে হেলান দিয়ে বসে পড়ল। নিচে পড়ে থাকা ইঞ্চি ফিতাটা তুলে আবার সযত্নে কাবার্ডে রেখে দিল আয়ান। খাবার মাখিয়ে ইস্টাকে খাইয়ে দিচ্ছে আর ইস্টা শান্ত হয়ে খাচ্ছে। একটার পর একটা শাড়ি ছুঁড়ে ফেলছে আয়ান। নিজের পছন্দ মতো একটাও শাড়ি খুঁজে পাচ্ছে না। ইস্টা আধা ঘন্টা আগে জামা কাপড় চেঞ্জ করে শাড়ি পরার উদ্দেশ্যে বসে আছে। আধা ঘন্টা চেষ্টা করার পর একটা লাল রঙের শাড়ি খুঁজে বের করলো আয়ান। সিল্কের লাল রঙের শাড়ির উপর কালো রঙের মোটা পায়ের। শাড়িটা খুলতে বিনা বাক্যে পছন্দ হয়েছে আয়ানের। ইস্টার কোমরে শাড়ির এক প্রান্ত গুজে অন্য প্রান্তে কাঁধে রাখলো। আস্তে আস্তে শাড়ি খোলা অংশটুকু কুচি করে ইস্টার দিকে এগিয়ে দিল আর বলল, আস্তে আস্তে সাবধানে কুচিগুলো কোমরে গুজে নাও। কিন্তু ইস্টার সেদিকে খেয়াল নেই, সে আয়ানকে দেখতে ব্যস্ত। আয়ান কত সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছে সেটা দেখতে মন দিয়েছে। কুচিগুলো নিজেই কোমরে গুজে দিল। আয়ানের হঠাৎ স্পর্শতে কেঁপে উঠল ইস্টা, সাথে চোখ বন্ধ করে নিল। আয়ান ইস্টার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ইস্টার পা নিজের হাঁটুর উপর রেখে হাতের কোণে আঙ্গুল দিয়ে আলতা পরিয়ে দিতে লাগলো। পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে চমকে চোখ খুলে দিল ইস্টা। নিজের পা আয়ানের থেকে ছাড়িয়ে আনতে চাইল। আয়ান জোরে পা চেপে ধরল। জোরে চেপে ধরা ইস্টা ব্যথা পেল বটে, কিন্তু আর নড়াচড়া করল না। সে ভালোভাবে জানে আবার নলে আরও ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছে। আলতা দেওয়া শেষ করে ড্রেসিং টেবিল থেকে কাজল আর হালকা গোলাপি রঙের লিপস্টিক এনে ইস্টার কাছে রাখলো। যত্ন সহকারে লিপস্টিক লাগিয়ে দিল। কাজল দিতে গেলেই বারবার পলক ফেলছে ইস্টা। মনে হচ্ছে এই বুঝি কাজল চোখের মধ্যে ঢুকে গেল আর চোখ দুটি চিরতরে হারিয়ে গেল। আগে কখনো চোখে কাজল দেয়নি ইস্টা, সবসময় ভয়ে ভয়ে থাকতো। তার ধারণা কাজল দিতে গেলে চোখে যাবে, যাতে ইস্টা দৃষ্টিতে শক্তি হারিয়ে ফেলবে। তাই সব সময় আইলাইনার দিয়ে কাজ সেরেছে। আয়ান টানা টানা করে কাজল দেওয়া শেষ করে চুলগুলো হাত খোপা করে দিল। ইস্টার কানের কাছে নিজের মুখ নিয়ে বলল, হায় মে তো মার্জাবা, তোমার এই রূপে তো আমাকে ঘায়েল করে ফেলেছ। জানো কতটা সুন্দর লাগছে? আমার অনেক দিনের ইচ্ছে ছিল তোমাকে এমন সাজে দেখার। তোমার চরণ আলতার লাল রঙের ডোবানো থাকবে, ঠোঁটে থাকবে মিষ্টি করে ভুবন ভোলানো হাসি, কাজল রাঙানো থাকবে আঁখি। আমি একদিনে তাকিয়ে থাকবো তোমার মুগ্ধ নয়ন জোড়ায়। আচ্ছা, তুমি কখনো কাজল দাওনি কেন? আমার ভয় করে যদি চোখে ঢুকে যায়। আজ থেকে আমি তোমাকে প্রতিদিন কাজল দিয়ে দিব। জানো না কাজলে তোমার নয়নজোড়া কতটা সুন্দর লাগছে। ইচ্ছে তো করছে এখনই তোমার মাঝে ডুবে যায়, কিন্তু আমি চাই না তোমার সুন্দর সাজ নষ্ট হোক। কানে কামড় দিয়ে বলল, আহ লাগছে তো, রাক্ষস একটা, কেউ এভাবে কামড় দেয়? কানে হাত বোলাতে বোলাতে ইস্টা বলল, এটাকে কামড় বলে না, লাভ বাইট বলে। তোমার এই সুন্দর রূপে যাতে কেউ নজর না দেয় তাই দিলাম। একই জায়গায় ওষ্ঠ ছুঁয়ে দিয়ে আয়ান বলল, আমি সুন্দর হতে চাই না, কিউট হতে চাই। গম্ভীর মুখ করে ইস্টা বলল, ও মা, তুমি এই কথা বলছো? আচ্ছা ঠিক আছে বলবো। একটা মুচকি হাসি দাও। দাঁত বের করে ইস্টা বলল, ই। আয়ান দেরি না করে ফোন বের করে ইস্টার অমন হাসি মাখা দাঁত বের করে কয়েকটা পিক তুলে নিল। মুখে হাসি রেখে বলল, বেস্ট পিক অফ দ্য ইয়ার। এই পিকটা বড় করে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে রাখবো আর সবাইকে দেখাবো। এই না না প্লিজ ডিলিট করে দাও, সবাই দেখলে কি বলবে? ডিলিট করব, তবে আমাকে তুমি করে বলতে হবে। অভ্যাস নেই তো। ঠোঁট উল্টে বলল ইস্টা, আস্তে আস্তে হয়ে যাবে। বলো ওগো শুনছো, আমার অমন পিকটা প্লিজ ডিলিট করে দাও। মুখ ফুলিয়ে আয়ান বলল, প্রথমবার তাই ঠিক আছে, পরের বার থেকে ফিলিংস দিয়ে বলবে, ঠিক আছে? ঠিক আছে। আয়ান ইস্টার কপালের ঠোঁট ছুঁয়ে দিয়ে পিকগুলো ডিলিট করে আবার কয়েকটা পিক তুলে নিল। সর্বশেষে 3 সেকেন্ড দিয়ে আয়ান আর ইস্টার একটা ডুয়েট পিক তুলে নিল। ইস্টা নিজের অজান্তে গুনগুন করে সুর তুলল গানের। আয়ান ইস্টার গানে মন দিয়ে শুনতে লাগলো। হয়ে আয় বন্ধুজন, হয়ে আয় না অবাধ্য মন, বেসেছি তোকেই ভালো। হয়ে যা জলপরি, আমি হব তোরই পলক, বেসেছি তোকেই ভালো।
এইভাবে ভালোবাসা আর খুনসুটিতে কেটে গেল আরও অনেকটা সময়, কেটে গেল অনেক দিন। ইশরার এখন 9.5 মাস চলছে। ডাক্তার 17 দিন পরে ডেট দিয়েছে। বাড়ির সবাই যথেষ্ট সেন্সিটিভ ইশরার ব্যাপারে। রিপোর্ট আগের চেয়ে অনেকটা নর্মাল, তবুও আয়ান রিস্ক নিতে চায় না, তাই নর্মাল ডেলিভারি করবে না। তিথি, তমনা আর অনয়ার জ্বালায় আয়ান একটু শান্তিতে ইশরার কাছাকাছি থাকতে পারে না। তারা এসে সারাদিন বসে থাকে, রাতে একটু সময় পায় অবশ্য, কিন্তু তখন ইশরা ঘুমিয়ে থাকে। ইশরা বেডে হেলান দিয়ে হুমায়ুন আহমেদের বই পড়ছে আর আয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আয়ান অবুধ হয়ে ইশরার কোলে নাক ডেকে ঘুমাচ্ছে। দরজা খোলার আওয়াজে বই থেকে মুখ সরিয়ে দরজার দিকে তাকালো। তিথি আর দাদি এসেছে। এখন প্রায় রাত 10টার বেশি বাজে। এত রাতে এদের আসার কারণ খুঁজে পেল না ইশরা। ইশরার ভাবনার মাঝে আয়ানকে ডেকে তুলল তিথি। অভি, তাড়াতাড়ি উঠ বাবা, নিচে গিয়ে তোর দাদুর পাশে ঘুমিয়ে পড়। দাদুর পাশে ঘুমানোর কথা শুনে ধরপড় করে উঠে বসলো আয়ান। ঘুমের কারণে চোখ লাল হয়ে আছে। আইসে আমারে দাদার রুমে পাঠাতে। 10টা না 5টা না, একটা মাত্র বউ, ছোট বেবি। কত কষ্ট করে তুলে এনে বিয়ে করেছি। তার থেকে দূরে সরাতে বেড থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল আয়ান। আয়ানের এমন ব্যবহারে মুখ চেপে হাসছে ইশরা। লজ্জাও করছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। আয়ানের কথা গুরুত্ব না দিয়ে তিথি হাত ধরে আয়ানকে বের করে দিতে দিতে বলল, দেখ আয়ান, আর মাত্র 17 দিন। বলা তো যায় না কখন ইশরার পেন উঠে যায়, তখন তুই সামলানো বদলে আরও ঘাবড়ে যাবি। দেখা যাবে সাধারণ ব্যথা মনে করে পেটে ব্যথার মেডিসিন খাইয়ে দিবি। তাই আজ থেকে যত দিন পর্যন্ত না আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, ঠিক ততদিন তুই তোর দাদুর সাথে নিচে ঘুমাবি। চাইলে বাবার সাথেও ঘুমাতে পারিস, তবে ইশরার সাথে নয়। এখনও 10 দিন বাকি আছে। প্লিজ বিরক্ত করো না, গিয়ে ঘুমিয়ে পড়ো আর আমাকেও আমার বউয়ের কোলে শান্তিতে ঘুমাতে দাও। যখন আমি তোমার গর্ভে ছিলাম তখন তো আমি বাবার কাছ থেকে তোমাকে আলাদা করিনি, তাই তুমিও আলাদা করতে পারবে না। আবার দৌড়ে ইশরার কোলে মুখ গুজে শুয়ে পড়ল আয়ান। ভাইয়া, তুই তো দেখছি বউ পাগল হয়ে গেছিস। তিথিকে উদ্দেশ্য করে অনয়া বলল। বেবির আগমন হতে না হতেই তোমার ছেলের এই অবস্থা। বেবি আসলে দেখবে ওয়াশরুমও যাবে না। হাহা করে হেসে বলল। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না, নাকি ভুলে গেছিস? যদি কানের নিচে ঠাটে দুটো লাগিয়ে দেই না, দেখবি সব মনে পড়ে গেছে। ডাফার, এখন ভাগ এখান থেকে। ইশরার পেটে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে আয়ান বলল। ইশরা মাথা নিচু করে বসে আছে। এতক্ষণ যতটুকু লজ্জা লাগছিল, এখন যেন পৃথিবীর লজ্জা নামক বস্তুটা সব এসে তার উপর ভর করেছে। মায়ের সামনে কোনো ছেলে এমন করতে পারে, সেটা ধারণার বাইরে ছিল তিথির। আয়নই বা কী করবে? এমন পাগলামি করে দেখলে যদি তিথিকে এই রুম থেকে বিদায় করতে পারে, যদি একবার ভুল করে হলেও দিদা আর তিথি কেউ রুমের বাইরে পা রাখে, তাহলে আয়ান দরজা দিয়ে একবার লক করবে, পেন ওঠার আগে আর খুলবে না। এর মধ্যে রুমে প্রবেশ করল আজাদ আহমেদ আর তার বাবা রোহান আহমেদ। আয়ানকে এভাবে ইশরার কোলে মাথা রাখা দেখে অপ্রস্তুত হয়ে পড়ল আজাদ আহমেদ, কিন্তু সেদিকে তোয়াক্কা না করে তিথির দিকে এগিয়ে গেলেন। আরে ছাড়ো তো ওদের, আয়ান এক হাতে সব ঠিক সামলে নিবে, চিন্তা করো না। তুমি বরং রুমে চলো, আমার ঘুম পেয়েছে। তিথির আঁচল টেনে আজাদ আহমেদ বললেন। যত সব ঢং, চোখের মাথা খেয়েছ নাকি? দেখতে পারছো না বাবা মা ছেলে, ছেলের বউ মেয়ে আছে, 2 দিন পর নিজে দাদু হবে, তবুও ঢং কমল না। রাগ দেখিয়ে তিথি বলল, ঢঙের কি আছে? ছেলে যদি বাবার সামনে প্রেম করতে পারে, বাবা কেন পারবে না? যেমন বাবা তেমন তার ছেলে, দুজনেই বেহায়া। কথাটা বলে রাগ দেখিয়ে হনহন করে বেরিয়ে গেল তিথি। তিথিকে যেতে দেখে বাবার দিকে ইশারা করে বের হয়ে গেল আজাদ আহমেদ। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রোহান আহমেদের দিকে তাকালো রিহু। তার বুঝতে বাকি রইল না, আজাদ আহমেদের আসার পেছনে একমাত্র তার স্বামীই দায়ী। রোহান আহমেদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আজ একবার রুমে আসো, তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে, বলে আর দাঁড়ালেন না তিনি। দ্রুত পায়ে হেঁটে রুম ত্যাগ করলেন। রোহান আহমেদ পকেট থেকে নীল পলিশ বের করে বিড়বিড় করে বললেন, আজ একমাত্র তুই পারিস এই অবুঝ বুড়োটাকে রক্ষা করতে। তিনিও রিহুর সাথে পা মিলিয়ে চলে গেলেন। রিহুর ছোটবেলা থেকে নীল পলিশ খুব পছন্দের। রিহু যতবার রোহানের সাথে রাগ করেছে, ততবার রোহান নতুন নীল পলিশ কিনে এনে রাগ ভাঙিয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি। সকলে চলে যেতে হাত ছেড়ে বাঁচল ইশরা। সে নিজেও চায়নি আয়ানকে ছাড়া থাকতে, তাই বলে সবার সামনে এমন পরিস্থিতি ক্রিয়েট করবে, লজ্জাতেও মাথা কাটা যাচ্ছিল ইশরার।
রাগ দেখিয়ে আয়ানের মাথাটা সরিয়ে বেলকনিতে চলে গেল। আয়ান বুঝতে পারল ইশরা রাগ করেছে, তাই সে নিজেও নেল পলিশ খুঁজতে লাগলো, যদি তার দিদার মতো ইশরার রাগ ভাঙাতে পারে। কিন্তু তা আর হলো না। অনেক দিন নেল পলিশ না দেওয়ার কারণে বাতাসটাকে জমাট বেঁধে গেছে। জমাট বাঁধা নেল পলিশের দিকে করুণ চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, আজ বাড়ির সবাই একে অপরের সাথে রাগ করেছে, মা বাবার উপর, দিদা দাদুর উপর, ইশরা আমার উপর, এখন তুইও আমার উপর। মাথায় হাত দিয়ে আয়ান বলল। মাঝরাতে ঘুম ভেঙে গেল ইশরার। মাঝে মাঝেই ঘুম ভেঙে যায়, কিন্তু কখনো আয়ানকে ডাক দেয় না। দুই চোখ ভরে আয়ানকে দেখে। সারা দিনের পাগলামির পর ঘুমিয়েছি। পরক্ষণে নিজেকে আয়নের বুকে পেয়ে মুচকি হাসল। যতক্ষণ আয়নের বুকে থাকে ততক্ষণ আলাদা এক ধরনের শান্তি অনুভব করে ইশরা। কখনো কাউকে আয়নের বুকে দেখলে কেমন রিয়েক্ট করবে ইশরা, তাও তার ধারণার বাইরে। আয়নের বুকটা যেন শুধুমাত্র তার একার। আচ্ছা, আয়রা যখন আয়নের বুকে মাথা রাখবে কিংবা কোলে উঠে ঘুমাবে, তখন কি ইশরার হিংসা হবে? হয়তো আবার হয়তো বা না। এইসব ভেবে আনমনে হাসল ইশরা। বেবি আসতে না আসতে হিংসা শুরু করে দিয়েছি। হঠাৎ পেটে কেমন অনুভব করতে হাত রাখলো পেটের উপর। বেমালুম ভুলে গিয়েছিল ইশরার কেন ঘুম ভেঙেছিল। একটু আগেই আয়ান পেট ভর্তি করে খাইয়ে দিয়ে ঘুমিয়েছে, এখন তাহলে কিভাবে ক্ষুধা পেল? আয়ানকে ডাকতে গিয়েও আবার থমকে গেল। বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে। সামান্য একটু কারণে আয়ানের কাঁচা ঘুম ভাঙাতে চাইছে না ইশরা। বেবি কি করলে যেমন লাগে একদমই তেমন লাগছে না। আস্তে আস্তে পেটের ব্যথাটা আরও বাড়তে লাগলো। এবার বুঝতে বাকি রইল না পেন শুরু হচ্ছে। দু হাত দিয়ে পেট চেপে শুয়ে আছে। মুখ দিয়ে একটাও স্বর বের হচ্ছে না। ঠান্ডা এসির মাঝেও ঘেমে গেছে ইশরা। ব্যথা যেন প্রাণ বেরিয়ে যায় এমন অবস্থা। হাত বাড়িয়ে কোনো রকম আয়ানকে ডাক দিল, কিন্তু হলো তার বিপরীত। আয়ান, শুনছ? কথাটা শেষ করার আগেই আয়ান ইশরার হাত টেনে চুমু খেল। ইশরাকে আবার বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘরে কি হচ্ছে বোধগম্য হলো না আয়ানের। ইশরা আয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে নিল। শরীরটা যেন ক্রমশ অবশ হয়ে আসছে। তেজহীন হাত শক্ত করে চেপে ধরল আয়ানের বুকে। হাতের নখগুলো মনে হচ্ছে আয়ানের বুকে ঢুকে যাচ্ছে। ধরপড় করে চোখ মেলে তাকালো আয়ান। এতক্ষণে ইশরার শরীর শক্তিহীন হয়ে নিস্তেজ হয়ে পড়েছে। হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালালো আয়ান। ইশরার ঘেমে যাওয়া ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে আটকে উঠল। গালে হাত ছুঁয়ে কয়েকবার ডাক দিল, কিন্তু ইশরার সারা শব্দ পাওয়া গেল না। হসপিটালের করিডোরে বসে আছে আজাদ আহমেদ, তিথি, রোহান আহমেদ আর রিহু আসতে চেয়েছিল, কিন্তু আসতে দেয়নি। তাদের দেখাশোনার জন্য জোর করে অনয়াকে রেখে এসেছে। বলে এসেছে ওখানে কি হচ্ছে না হচ্ছে সবটা ফোন করে জানাবে। রৌদ্র, জুবায়ের আর তমনা তাদের ফোন করে জানানো হয়েছে, কিন্তু তারা এখনো এসে পৌঁছায়নি। এত রাতে খবর পাওয়াতে হয়তো আসতে কোনো সমস্যা হচ্ছে। ডাক্তার সিজারে ডেলিভারির চেষ্টা করছে, নর্মালে লাইফ রিস্ক আছে। এদিকে ইশরা জেদ ধরেছে নর্মাল ডেলিভারি করবে। সে সম্পূর্ণ মাতৃত্বের স্বাদ নিতে চাইছে, কিন্তু আয়ন কিছুতে ইশরাকে লাইফ রিস্ক নিতে দিবে না। অবশেষে আয়নের কথায় বাধ্য হয়ে সিজার ডেলিভারি ঠিক করা হলো। আয়ন ইশরার হাত ধরে অপারেশন থিয়েটারের ভেতরে দাঁড়িয়ে আছে। সেদিন ইশরার বলা কথাগুলো আয়নকে অনেক ভাবিয়েছে, তাই সে নিজের চোখে ইশরার যন্ত্রণা দেখে উপলব্ধি করতে চায়। ইশরাও আর বাধা দেয়নি। ডাক্তার একটা ইঞ্জেকশন পুশ করতে নিলে আহ করে চিৎকার করে চোখের উপর হাত দিয়ে চোখ বন্ধ করে নিল আয়ান। সবাই আয়নের দিকে তাকিয়ে আবার তাদের কাজে ব্যস্ত হয়ে গেল। পরক্ষণে ডাক্তারের হাতে সিজার দেখে ভয়ে ভয়ে ঢোক গেল আয়ন। একবার ইশরার দিকে তাকাচ্ছে তো আরেকবার সিজারের দিকে। টেনশনে জ্ঞান হারালো আয়ন। ডাক্তারেরা আয়নের অবস্থা দেখে শব্দ করে হেসে দিল। শেষে কিনা বউয়ের কষ্ট উপলব্ধি করতে সে নিজে বেহুশ। ভাগ্যিস আয়নের ডেলিভারি করা হচ্ছে না, তাইলে হয়তো আয়নকেই খুঁজে পাওয়া যেত না। দুজন ওয়ার্ড বয় এসে আয়নকে নিয়ে গেল। আয়নের যাওয়ার দিকে তাকিয়ে তৃপ্তিকর হেসে দিয়ে বলে উঠল ইশরা, বেঁচে থাকলে আবার দেখা হবে প্রিয়। ছোট বাচ্চার কান্নার শব্দের আওয়াজ সম্পূর্ণ হসপিটাল জুড়ে শোনা যাচ্ছে। আয়রাকে না দেখেও বোঝা যাচ্ছে নতুন কোনো নবজাতক শিশুর জন্ম হয়েছে। আয়রাকে থামাতে ব্যস্ত পুরো আহমেদ পরিবার। শুধু ইশরা আর আয়ান জানে না তাদের ছেলে নাকি মেয়ে হয়েছে। আয়রার কান্নায় তখন মাতোয়ারা সবাই। তখন পিটপিট করে চোখ খুলল ইশরা। মূলত আয়রার কান্নার আওয়াজেই স্বপ্নের জগৎ থেকে ফেরা। চোখ খুলতেই সামনে দেখল সাদা কাপড়ে মোড়ানো একজনকে নিয়ে সবাই আত্মহারা। ইশরার বুঝতে বাকি রইল না যে এই সাদা কাপড়ে মোড়ানো বাচ্চাটা আর কেউ নয়, তার নবজাতক সন্তান। বাড়ির সবাই থামানোর চেষ্টা করছে, কিন্তু থামছে না। ইশরার জ্ঞান ফিরতে দেখে আয়রাকে শুয়ে দিল ইশরার পাশে। ইশরা ছোট আয়রার মুখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে।
একদম আয়ানের মতো কিউট হয়েছে। সে যেন বিশ্বাস করতে নারাজ এটা তার বেবি। এই ছোট বেবিটা ইশরার অংশ। নিজের হাতটা আলতোভাবে আয়রার গালে রাখল। আয়রা নিজের ছোট ছোট আধো আধো হাত ইশরার হাতের উপর রেখে হেসে উঠল। হয়তো এতক্ষণ সে ইশরাকে খুঁজছিল। এতক্ষণের কান্নার আওয়াজ যেন এক মুহূর্তের মধ্যেই সমাপ্ত হয়ে গেল। মায়েদের ছোঁয়া এমন ম্যাজিকের মতোই হয়, সবসময় সন্তানদের সব বিপদ থেকে আগলে রাখে। সন্তানরাও মায়ের কাছে নিজের সব দুঃখ কষ্ট সহজেই প্রকাশ করতে পারে। ইশরাও যেন নিজের 10 মাসের কষ্ট এক নিমিষেই ভুলে গেল আয়রার মুখের দিকে তাকিয়ে। মা আর মেয়ের এমন জুটি দেখে হেসে দিল সবাই। কেমন মেয়ে দেখেছ? আমরা এতক্ষণ ধরে সামলানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কান্না থামছে না। আর মা একবার হাসি মুখে গাল ছুঁল, অমনি কান্না থেমে গেল। অনয়ার মুখে কথাগুলো শুনে হাসল ইশরা। আয়রা ইশরার চুলগুলো নিয়ে নাড়াচাড়া করছে। ইশরা মাথা তুলে চুমু খেল আয়রার কপালে। ইশরার চোখে সারা কেবিন জুড়ে আয়ানকে দেখার উদ্দেশ্য। তমনা হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা আর সন্তানের বন্ধনগুলো এমনই হয়, যেগুলো হয় জন্ম জন্মান্তরের। সন্তান যখন গর্ভে থাকে তখন মা তাকে পৃথিবীর আলো দেখাতে হাজারো কষ্ট করে। তারপর যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সন্তান সেই ছোঁয়া ভালোবাসা খোঁজে, যে ছোঁয়া সে গর্ভে থাকাকালীন পেয়েছি। আস্তে আস্তে যখন বড় হয় তখন এইটা মা বলে ডাক মায়ের সারা জন্মের কষ্ট গুছিয়ে দেয়। এটাই হচ্ছে মাতৃত্বের স্বাদ। সেটা আমি ইশরার দ্বারা উপভোগ করেছি। যখন আয়ান্তকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ভেবে নিয়েছিলাম হয়তো এই জীবনে আয়ানের সন্তানের দাদি কখনো হয়ে উঠতে পারবো না। আমার ছেলেটা আবার আগের মতো অগোছালো হয়ে যাবে। কিন্তু না, তোরা আবার রং নিয়ে এলি, তিথি বলল। চঞ্চল পায়ে কেবিনে ঢুকলো আয়ান। জ্ঞান ফিরলে প্রচুর পরিমাণে অবাক হয়েছিল সে। পরক্ষণে তখনকার কথা মনে পড়তে দৌড়ে অপারেশন থিয়েটারের কাছে গেল, কিন্তু সেখানে ইশরা নেই। ডাক্তার জানায় তার প্রিন্সেস হয়েছে, কেবিন নং বলে দিয়েছে। তাই আর রিসেপশনে যেতে হয়নি ইশরার কেবিন নং জানতে। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে এই ভেবে বউর পাশে থেকে সাহায্য করার বদলে আরও ঝামেলা পোহাতে হয়েছে তাকে নিয়ে। ইশরার বুকের উপর ঘুমিয়ে আছে ছোট্ট আয়রা। ইশরার চোখজোড়া বন্ধ, বোঝাই যাচ্ছে আয়রাকে বুকে নিয়ে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করছে। নিজের মাথা কারো স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালো ইশরা। আয়ানকে ভেতরে আসতে দেখে সবাই সাথে সাথে কেবিন ত্যাগ করলো। ইশরার দিক থেকে চোখ সরিয়ে আয়রার দিকে দিল। পকেট থেকে ডায়মন্ডের একটা লকেট বের করলো, একটু ঝুঁকে ইশরার গলায় পরিয়ে দিল। ইশরা অবাক হয়ে তাকিয়ে আছে। সেদিকে তোয়াক্কা না করে বেবিকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে গেল আয়ান। আগে কখনো বেবি নেওয়ার অভ্যেস নেই, তাই ভালোভাবে নিতে পারছে না। উপায় না পেয়ে আবার ইশরার বুকে আয়রাকে রেখে দিল। আয়ানের এমন বিহেভে বিরক্ত হলো ইশরা। আয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, এখন বেবির দাম দিতে শিখে গেছো দেখছি। কী সব উদ্ভট কথাবার্তা বলছো? ইশরা আমার জান আর আয়রা আমার প্রাণ। এদের কাউকে কেনার কিংবা দাম দেওয়ার ক্ষমতা আমার নেই। আমাকে এত বড় একটা গিফট দিলে, তাই এটা আমার পক্ষে থেকে তোমার জন্য সামান্য রিটার্ন গিফট। যদি কখনো তোমাদের সাথে আমি না থাকি তখন এই সামান্য লকেটটা আমার জায়গা পূরণ করবে। আয়ানের এমন কথা মন খারাপ হয়ে গেল ইশরার। সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। আয়ান এত কথা বলছে, কিন্তু সেদিকে দৃষ্টি দিল না ইশরা। এত সুন্দর একটা মুহূর্ত, শুধুমাত্র একটা কথা মন খারাপ করে দিল আয়ান। ইশরার কাছে এখন আয়ানকে বড্ড বিরক্তিকর লাগছে। হসপিটাল থেকে ফিরেছে প্রায় 1 মাস হয়েছে। এই 1 মাস আয়ান আর ইশরা একে অপরের থেকে আলাদা আলাদা থেকেছে। ইশরা আয়রাকে নিয়ে তিথি আর রিহুর সাথে ঘুমিয়েছে। আয়ান দাদু আর বাবার সাথে গল্প করে রাত পার করে দিয়েছে। ইশরাকে আয়ানের রুমে নিতে চাইলে তিথি বারবার খোঁটা দিচ্ছে। সেদিন আয়ানের দায়িত্বজ্ঞানহীনতা আর হসপিটালে অজ্ঞান হওয়ার কথা বলে দমিয়ে রেখেছে, কিন্তু আজকে যে করেই হোক ইশরাকে নিজের রুমে এনেই ছাড়বে। প্রয়োজন পড়লে বোম মেরে সব উড়িয়ে দেবে, তবুও ইশরাকে নিজের রুমে আনতেই হবে। আয়ান রুমে পায়চারি করে ইশরার ফোনে ফোন করলো। আলাদা রুমে থাকার কারণে একটা কম দামি ফোন কিনে দিয়েছে ইশরাকে, যেটা দিয়ে দুজন সকলের অগোচরে কথা বলে। কয়েকবার ফোন করার পরেও রিসিভ হলো না। কোনো উপায় না পেয়ে ইশরার রুমের দিকে পা বাড়ালো। সবে মাত্র আয়রা ঘুমিয়েছে, তাই একটু আটটু হাঁটাচলা করছে ইশরা। ডাক্তার প্রথম কয়েক মাস হাঁটাচলা করতে বলেছে। আয়রা সারাদিন দুষ্টুমি করে, যখন একটু ঘুমায় তখন রুমে হাঁটাচলা করে। হঠাৎ ফোনটা বেজে উঠল। নাম্বার চেক না করে রিসিভ করে নিল ইশরা। এই ফোনের নাম্বার রুদ্র জুবাইর। তমনা আর আয়ানের কাছে আছে। রিসিভ করতেই শোনা গেল আত্মচিৎকার। ধরপড় করে কান থেকে ফোনটা নামিয়ে নিল। তিথি ফোন করেছে এত রাতে। হঠাৎ তিথি ফোন করার কারণটা ঠিক বোধগম্য হলো না ইশরার। আবার ফোন কানের কাছে
ধরতে শোনা গেল। তিথি কান্না মিশ্রিত কণ্ঠে তিনি বলছেন, ইশরা, তোর বাবা, প্লিজ ওনাকে বাঁচা। মায়ের এক কণ্ঠ শুনে ভয় পেয়ে গেল ইশরা। নিজেকে সামলে মাকে প্রশ্ন ছুড়ল সে, মা শান্ত হও, এভাবে কেঁদো না। বাবার কি হয়েছে আমাকে বলো। তোর বাবার? থেমে গেলেন তিথি। লেকের পাড়ে আমাদের পুরনো ফ্যাক্টরিটা আছে না, তাড়াতাড়ি সেখানে চলে আয়, তোর বাবাকে বাঁচা। ওপাশের কণ্ঠস্বর আর শোনা গেল না। হাত পা ঠান্ডা হয়ে আসছে ইশরার। হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। কোন দিকে যাবে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। কোনো দিকে না ভেবে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এক মুহূর্তের জন্য নিজের মেয়ে আয়রার কথাটাও মাথা থেকে বেরিয়ে গেল ইশরার। ফ্যাক্টরির চারপাশে ঝোপঝাড়, দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না। এই ফ্যাক্টরিটা দিয়ে রৌদ্র জুবাইর প্রথম ব্যবসা শুরু করেন, পরে কিছু ত্রুটি থাকার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। হঠাৎ এই ফ্যাক্টরিতে রৌদ্র জুবাইর কেন আসতে গেলেন, আর তমনই বা কীভাবে খবর পেলেন? এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে বাবাকে বাঁচানোটাই যেন ইশরার কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ভেতরে ঢুকে চারপাশে ভালোভাবে চোখ বোলাতে লাগলো, কিন্তু সেখানে অন্ধকার ছাড়া আর কিছু চোখে পড়ছে না। ভয় একটু একটু গ্রাস করছে তাকে। ফোনটাও আনতে ভুলে গেছে, না হলে টর্চ লাইটের আলোয় একটু হলেও সামনের দিকে এগোতে পারত। নিজের গলা ফাটিয়ে চিৎকার করে মা বাবাকে ডাকতে লাগলো ইশরা। মা, বাবা, কোথায় তোমরা? সাড়া দাও, আমি চলে এসেছি মা। তখনই কোনো শক্তপোক্ত হাত পেছন থেকে জড়িয়ে নিল ইশরাকে। ভয়ে গলা শুকিয়ে আসছে ইশরার। এই ছোঁয়াটা আগে অনেকবার উপলব্ধি করেছে ইশরা, তবে আয়ানের নয়। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো সে। হঠাৎ কেউ পেছন থেকে দুজনকে ছাড়িয়ে ঠাস করে চর বসিয়ে দিল ইশরার গালে। পড়তে গিয়েও নিজেকে সামলে নিল ইশরা। জ্বলে উঠল টর্চের আলো। তমনা সামনে দাঁড়ানো। একটু আগে তো তিনি ইশরাকে এখানে আসতে বললেন, তাহলে হঠাৎ এমন করার মানে বুঝতে ব্যর্থ হলো সে। লজ্জা করে না নিজের স্বামী সন্তান সংসার থাকতে অন্য একটা ছেলের সাথে রাসলীলা করতে? তোকে জন্ম দিয়ে এই দেখতে হলো। যদি আজ তোর পিছু না নিতাম তাহলে তো এসব জানতেই পারতাম না। রাগে গজগজ করতে করতে তমনা বলল, মা তুমি এসব কি? আর বলতে পারল না। সামনে আয়ান দাঁড়িয়ে আছে। আয়ান এখানে কি করছে? তাহলে কি আবার আয়ান তাকে ভুল বুঝবে? নিজের চোখের সামনে প্রিয় মানুষটিকে অন্য কোনো ছেলের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে চোয়াল শক্ত হয়ে গেল আয়ানের। ইচ্ছে করছে ইশরা আর মেঘ দুজনকে মাটিতে পুঁতে ফেলতে। নিজের হাত দুটি শক্ত করে মাটির দিকে তাকিয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। আয়ান চোখজোড়া বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে রাগ কন্ট্রোল করছে। তমনা আয়ানের দিকে তাকিয়ে রাগে দৃষ্টি দিয়ে বলল, আয়ান, আমি তোমাদের বাড়িতে আসছিলাম, এমন সময় ইশরাকে হনহন করে বেরিয়ে যেতে দেখে ওর পিছু নিয়ে এখানে এসেছি। আর এখানে এসে যা দেখলাম, ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। মেঘের সাথে এতক্ষণ ইশরা খেয়াল করলো মেঘ এখানে এক কোণে দাঁড়িয়ে আছে। তাহলে একটু আগে মেঘও ইশরাকে জড়িয়ে ধরেছিল। ভাবতেই গা ঘিন ঘিন করে উঠছে ইশরার। মেঘের চেয়েও আজ বড্ড আশ্চর্য লাগছে তমনাকে। আর সহ্য করতে পারছে না ইশরা। এক প্রকার চেঁচিয়ে বলে উঠল সে, মা। চেঁচিয়ে বলল ইশরা, কী সব বাজে বকছো তুমি? তুমি নিজেই তো আমাকে ফোন করে এখানে আসতে বললে। এখন আয়নের সামনে আমাকে কেন ছোট করছো? চুপ, একদম চুপ। আমি তোকে মোটেও আয়নের সামনে ছোট করছি না, বরং তোর আসল চেহারাটা ঢাকতে আমাকে চুপ করতে বলছিস। বুঝলাম আমি তোকে এখানে ডেকেছি, তাহলে এখানে মেঘ কী করছে? ওকেও বুঝি আমি এখানে ডেকেছি? ইশরাকে থামিয়ে দিয়ে তমনা বলল, আন্টি, আপনি আমাকে এখানে ডাকবেন? ইশরা আমাকে এখানে ডেকেছে। অনেকদিন আমাদের দেখা হয়নি তাই। মাথা নিচু করে মেঘ বলল। মেঘের এমন কথায় মাথায় বাজ পড়ল ইশরার। কিছুই মাথায় ঢুকছে না। যে তমনা মেঘকে সহ্য করতে পারে না, সে তমনা আজ মেঘকে এভাবে সাপোর্ট করছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। কিন্তু আয়ান কিছু বলছে না, চুপচাপ সবটা শুনছে। ইশরা এদিকে গিয়ে আয়ানের হাত ধরল। চোখ খুলে শান্ত গলায় বলল, ইশরা, আমি তোমাকে এখনও সম্পূর্ণ বিশ্বাস করি। তাই আমি সত্যিটা তোমার মুখ থেকে শুনতে চাই। কেন এত রাতে তুমি ছুটে আয়রাকে একা রেখে এখানে এলে? কেন তোমার মা তোমার এগেস্টে এইসব বলছে? সবটা। আয়ান, আসলে আমি। হাত দিয়ে থামিয়ে দিল আয়ান। একবার তমনা মেঘ আর ইশরাকে দু চোখে পরখ করে নিয়ে বলল, যেটা বলবে ভেবে বলবে। যদি তুমি সত্য বলো তাহলে তোমার মা মিথ্যে বলছে, আর তোমার মা সত্যি বললে তুমি মিথ্যা বলছো। দমে গেল ইশরা। কিভাবে তার মাকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করবে? কিন্তু সত্যিটা আয়ানকে না বললে আয়ান যে ইশরাকে ভুল বুঝবে। বাড়িতে চলো, তোমার সাথে সেখানে ঠান্ডা মাথায় কথা বলবো।
কথাটা বলে আর অপেক্ষা করল না আয়ান। ধরে রাখা ইশরার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। হন হন করে চলে গেল সেখান থেকে। ইশরা ছুটল আয়ানের পিছু পিছু। 2 পা এগুতেই সামনে এসে দাঁড়ালো তমনা। ইশরার হাতটা নিজের মাথায় নিয়ে ছলছল চোখে বলল, তোকে আমার কসম রইল, নিজের বাবার ভালো চাইলে আয়ানকে কিছু বলবি না। আয়ান আশেপাশে ইশরাকে না দেখে আবার ছুটে এলো। ইশরার হাত ধরে গাড়ির সামনে নিয়ে গেল। দরজা খুলে ইশরাকে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে মন দিল। ইশরার অবশ মস্তিষ্ক শুধু একটা কথা ভাবছে, রৌদ্র জুবাইরের কি এমন হয়েছে যে আয়ানকে বলতে বারণ করল? কোথায় গিয়েছিলিস তোরা? বলে যাবি তো? বাড়ির লোক কতটা চিন্তায় ছিল। তোকে বাড়িতে না পেয়ে বুঝতে পারলাম ইশরার সাথে কোথাও একটা আছিস, কিন্তু আয়রা শোনা কি সেটা বুঝবে? আয়রাকে ইশরার কোলে তুলে দিতে দিতে তিথি বলল। আয়রাকে নিজের কোলে পেয়ে পরপর 2টো চুমু খেল ইশরা। হঠাৎ করেই ঘুম ভেঙে গিয়েছিল আয়রার। মাকে পাশে না পেয়ে এক প্রকার কেটে কেটে ভাসিয়ে দিয়েছে। বাড়ির সবাই কান্না থামানোর চেষ্টা করেছে, কিন্তু বারবার সবাই ব্যর্থ হয়েছে। মেয়েটা এখনও কাঁদছে। এক মুহূর্তের জন্য মেয়ের কথাটা ভুলে গিয়েছিল। কিভাবে মনে থাকবে? হঠাৎ তমনা অমন আত্মচিৎকার শুনে মেয়েকে কোলে ঘুম পাড়িয়ে দিল। ড্রয়িং রুমে সবার দিকে তাকিয়ে আয়নের রুমের দিকে পা বাড়ালো। আয়ন রুমে যাওয়ার আগে বারবার বলে গেছে যাতে ইশরাকে আয়নের রুমে পাঠিয়ে দেয়। আজ ইশরা আয়নের সাথে থাকবে। ড্রিম লাইটের আলোয় সব কিছু আবছা দেখা যাচ্ছে। আয়নকে রুমের কোথাও দেখা যাচ্ছে না। সিগারেটের বাজে গন্ধ আসছে। হয়তো বেলকনিতে দাঁড়িয়ে স্মোক করছে। যখন আয়ন কোনো কারণে প্রচণ্ড রেগে যায় কিংবা টেনশন করে, তখন স্মোক করে, নেশা করে, ড্রিঙ্ক করে। ইশরা যেদিন প্রথম এই বাড়িতে পা রেখেছে তারপর আর কখনো এইসব করেনি, কারণ সেদিন থেকে তার সমস্ত রাগ টেনশন এক নিমিষে ইশরা দূর করে দিত। ভালোই হয়েছে ইশরার কাছে, অন্তত আয়নের মুখোমুখি হতে হবে না। বালিশ টেনে আয়রাকে বেডের মাঝখানে শুয়ে দিল। একটু ঝুঁকে আবার আয়রার কপালে অধর ছুঁয়ে দিয়ে আয়রার পাশে শুয়ে পড়ল। চোখ বন্ধ করার আগেই আয়ান টেনে দাঁড় করিয়ে দিল তাকে। দাঁতে দাঁত চেপে বলল, সাহস কী করে হয় তোমার আমার প্রশ্নের উত্তর না দিয়ে ঘুমাতে যাওয়ার? আমাকে কষ্টে রেখে তুমি শান্তিতে ঘুমাবে? সেটা তো হতে পারে না। কিভাবে বলবো তোমায় আয়ান? মাঝে আমাকে অদৃশ্য এক বাঁধনে বেঁধে রেখেছে, মনে মনে বলল ইশরা। আয়ান, আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে। আমাকে একটা দিন সময় দাও। আমি মায়ের সাথে একবার আলাদা কথা বলি, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দেব। কেন? আন্টির সাথে তুমি আলাদা কথা বলবে? আন্টির সাথে তুমি কোনো কথা বলবে না। আন্টির সাথে কথা বলে তুমি তোমার দোষ এড়াতে চাইছো। আমি সেটা হতে দিচ্ছি না। আমি পুরো ঘটনাটা এখনই জানতে চাই। একটু থেমে আবার বলল, তোমার এই চুপ করে থাকা একদিনের সময় নেওয়া আমার কাছে কি মনে হচ্ছে জানো? আন্টি যা বলেছে সব সত্যি। ছি আয়ান, তোমার কথায় দম বন্ধ হয়ে আসছে আমার। প্লিজ চুপ করো। ঠান্ডা মাথায় আমার কথাটা একবার মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি শুনতে চাই, জানতে চাই আসলে সত্যিটা কি। একটা সত্যি কথা বলবে? আয়রা আমার মেয়ে তো, নাকি তোমার আর মেঘের অবৈধ সন্তান? ইশরা আর সহ্য করতে পারল না, ঠাস করে একটা চর বসিয়ে দিল আয়নের গালে। কিভাবে পারল আয়ন এভাবে বলতে? কাবার থেকে সেই দিনের ডিভোর্স পেপারটা বের করে ইশরার দিকে এগিয়ে বলল, হয় সত্যিটা আমাকে বলবে, না হলে আমাকে মুক্তি দিবে, অন্যথায় আমি আয়রা ডিএনএ টেস্ট করব। কথাগুলো বলেই চপ্পল পায়ে হেঁটে বেরিয়ে গেল আয়ন। আজ নিজের কাছের মানুষটাকে বড্ড অচেনা লাগছে ইশরার কাছে। হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। 2 চোখ দিয়ে অজর ধারে অশ্রু ঝরছে, কিন্তু ইশরা চোখ মুছল না। যত ইচ্ছে ইশরাকে অপমান করত, একবারও মুখ ফুটে কিছু বলতো না সে। কিন্তু বারবার আয়রাকে কেন টেনে আনে দুজনের মাঝে? ভালোবাসা এত বিশ্বাসের অভাব? আজ আয়রা ছোট বলে কিছু বুঝতে পারেনি। যদি আয়রা বড় হলে আবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তখন নিজের মাকে চরিত্রহীন মনে করবে। আজ চোখের বাঁধ মানছে না, আয়রাকে নিজের মেয়ে হিসেবে মানতে নারাজ আয়ান। ইশরাও চায় না বারবার নিজের সতীত্বের প্রমাণ দিতে, আয়রার পরিচয় নিয়ে আঙুল উঠুক। অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়। রাগ, জেদ, ভালোবাসা, অভিমান, অভিযোগ, অতিরিক্ত জিনিস সব কিছু তছনছ করে দেয়। যেমনটা আয়ানের অবাধ্য ভালোবাসা। রাগের বশে কী বলছে হয়তো ভাবেনি। তার ভয়াবহতা কতটা একবার ভাবল না। ডাক্তারের কাছে ডিএনএ টেস্ট করবে, যার মানে এটাই দাঁড়ায় ভালোবাসায় বিশ্বাস নেই। যেখানে ভালোবাসার উপর বিশ্বাস নেই, সেখানে থাকা বিলাসিতা ছাড়া অন্য কিছু নয়। শেষবারের মতো ইশরা আর আয়ানের ছবিটার দিকে তাকিয়ে চোখ মুছে নিল। পুনরায় আয়রাকে কোলে নিয়ে আহমেদ বাড়ি থেকে বেরিয়ে এলো। রাত গভীর হওয়ায় সবাই বেঘরে ঘুমিয়ে আছে।
কাউকে জানালো না সে। সবাইকে জাগালে হয়তো ইশরা আর আয়রাকে যেতে দিত না, কিন্তু ইশরা আর এই বাড়িতে থাকতে চায় না। নিজের বাবার বাড়ি ফিরে গেলে হয়তো দুদিন পর আবার গিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। ভালোবাসা কখনো বয়স, সময় কিংবা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। 5 বছর পর আয়রা। পেছন থেকে ইশরা ডেকে উঠল। হঠাৎ মায়ের গলা শুনতে পেয়ে থমকে গেল আয়রা। হাত থেকে ফোনটা লুকাতে চেয়ে অটোমেটিকভাবে নিচে পড়ে গেল। একটু আগে ডিনার করে রুমে এসেছে। ডিনার করার পর বারবার ইশরা বলে দিয়েছে যাতে রুমে এসে চুপচাপ ঘুমিয়ে পড়ে, কিন্তু আয়রা মায়ের ফোন নিয়ে ইউটিউব থেকে পানি পানি সং সার্চ দিয়ে ডান্স করছে। বিকেলে দিবাকে একই গানে ডান্স করতে দেখেছে, তাই মায়ের অনুপস্থিতিতে ডান্স করছে। হচ্ছেটা কি এখানে? তোমাকে আমি বারবার বলেছি ঘুমিয়ে পড়তে, আর তুমি ডান্স করছো? কাল সকালে স্কুল আছে ভুলে গেছো? রাগী দৃষ্টি নিয়ে বলছে ইশরা। কালকে তো তোমারও খোলা আছে, তুমি জেগে থাকতে পারলে আমি কেন পারবো না? সেই বেলায় নাক টেনে কোমরে হাত দিয়ে আয়রা বলল,